আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কসাই হাসিনার সাথে কসাই মোদি যৌথভাবে কিভাবে মানুষ খুন করেছে বাংলাদেশে তার একটি ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরছি আমি এখন। ডকুমেন্টারি থেকে আপনারা কিছু কথা শুনবেন, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো। এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায়। এছাড়া হত্যার পর রেল লাইনে লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। ঠোঁট সেলাই করে দেওয়া, যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া, নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। প্রতিবেদনের আরো একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল। গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন, অথবা এই হত্যার কারণ কি, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। গুমের আরেকটি বৈশিষ্ট্য হলো, সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত। যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত, আর র্যাব নিজেদের ডিজিএফআই বলে দাবি করত। একটি বাহিনী তুলে নিয়ে অন্য বাহিনীর কাছে বন্দি রাখত, আর তৃতীয় বাহিনী হত্যা বা মুক্তির দায়িত্ব নিত। এতে গুমের শিকারদের জীবিত পাওয়া গেলেও কারা তুলে নিয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। গত 14 ডিসেম্বর গুম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে। এদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিত। অপহরণগুলো সাধারণত রাতে ঘটত। ভিকটিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো। দ্রুত গতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিকটিমদের চোখ বাঁধা বা হাত কড়া পড়ানো হতো। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত। ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন, বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ড প্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো। গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো। কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হতো। কাজ করত, আরেক দল আটকের পর নির্যাতন চালাতো এবং তৃতীয় দল হত্যা বা মুক্তির সিদ্ধান্ত নিত। এই কাজে জড়িত অনেকেই জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছেন। প্রায় জানতেন না কাকে বা কেন আটক করা হচ্ছে, তবে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি এসব অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত লোমহর্ষক ঘটনাটি আপনারা শুনলেন। এই লোমহর্ষক ঘটনা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশে কারা এই খুন আর গুমের সাথে জড়িত ছিল। আপনারা ইতিমধ্যে যেই কয়েকজন সেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু আজকের এই তথ্যগুলা বের হয়ে এসেছে। পাশাপাশি বের হয়ে এসেছে বাংলাদেশের 64টি জেলাতে কমিশনের অনুসন্ধান ছিল। এরই মাঝে 8টি জেলাতে 8টি জায়গাতে এই গুম করা মানুষদেরকে রাখা হতো। সেই কারাগারগুলাও তারা সন্ধান পেয়েছেন এবং সেই কারাগারগুলাতে তারা গিয়েছেন, দেখেছেন ওখানে অনেক জায়গাতে এখনো তারা কিভাবে মেরেছিলেন, কিভাবে হত্যা করেছিলেন সেই যন্ত্রপাতিগুলা এখনো আছে, আর কিছু কিছু জায়গায় নষ্ট করে ফেলা হয়েছে, আলামতগুলা রাখা হয় নাই। প্রিয় দর্শক, বাংলাদেশের এই শেখ হাসিনাকে নির্বাচনে আনা
এই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে দেখা, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই বক্তব্য যারা মুখে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটি উপহার দিলাম। এই ভিডিও দেখার পরে যে মানুষ বলবে আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত, শেখ হাসিনার দল থাকবে বাংলাদেশে, তারা মানুষ না তারা শিয়াল কুকুর, তারা মানুষ না তারা জানোয়ার, সেটা বিচার করবেন আপনারা। আমি সেই জানোয়ারদেরকে আগামী নির্বাচনে দেখতে চাই না। আমি সেই জানোয়ারদেরকে বাংলাদেশের মানচিত্রে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেখতে চাই না। আমি চাই না। আপনারা কি চান? পাশের দেশ এসে, ভারত এখানে এসে সরাসরি একসাথে মিলেমিশে যে খুনের কাণ্ড ঘটিয়েছিলেন 15.5 বছর, তার ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরলাম। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ব্রেকিং নিউজ দেখবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।